2024 সালে এসএসসি পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমাদেরকে ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি প্রদান করবে। আজকে আমরা তোমাদের উপবৃত্তি সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেখাবো, কিভাবে তোমরা আবেদন করবা। আমরা ইতিমধ্যে একটা আবেদন করেছিলাম, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এখানে অনেকগুলো স্টেপ আছে, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ফ্যামিলি ইনফো, স্কলারশিপ ইনফো, ফটো আপলোড পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবা সব কিছু। কেমন? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে তোমরা প্রত্যেক মাসে 2500 টাকা করে পাবা, তো বছরে প্রায় 67,000 টাকা এই উপবৃত্তিতে তোমাদেরকে প্রদান করবে তারা। তো উপবৃত্তির আবেদনের সময়কাল প্রদান করা হয়েছে 14 তারিখ থেকে 8 জুন পর্যন্ত, অর্থাৎ 14 মে থেকে 8 জুন। তো 8 জুন পর্যন্ত আবেদনের সময়সীমা শেষ তারিখ। তো এর মধ্যে তোমাদেরকে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। আবেদন দুইটা চলবে, কারণ একটা আবেদন কমপ্লিট করার পরে 13 জুন তারা ফলাফল প্রকাশ করবে, এবং 13 জুন থেকে তোমরা আবার দ্বিতীয় ধাপের আবেদন করতে পারবা। দ্বিতীয় ধাপে আবেদন করার পরবর্তীতে মূলত মূল ফলাফল দেবে। এখানে অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি, যার কারণে তারা হচ্ছে যে একটু বুঝে শুনে শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে। তো চলো, এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিওটা আপলোড করা আছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। এখানে আমরা ডিটেলস আলোচনা করব না, সরাসরি আবেদন করার বিষয়টা দেখাবো। তো তোমাদেরকে আবেদন করার জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তোমরা এইচএসসি লেভেল স্কলারশিপটা তোমরা পাবা। এখানে তোমাদেরকে টোটাল অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো এগুলো ইংরেজিতে তোমরা অনেকে না বুঝতে পারো, বাট একটা ইনফরমেশন জেনে রাখো যে ছবিগুলো তোমরা আপলোড করবা, যে স্ক্যান কপিগুলো, সেগুলো কিন্তু তোমার 500 থেকে 600 পিক্সেল, এবং সেখানে হাইয়েস্ট 700 থেকে 800 পিক্সেলের মধ্যে হইতে হবে, ঠিক আছে। এবং কেবি বলছে 150 কেবি। তো এগুলো তোমরা অনলাইন থেকে করে নিতে পারবা, বাট আমরা এখানে আবেদন সরাসরি যাই। আবেদন এখানে বলা হয়েছে যে 14 তারিখ থেকে তোমাদের এখানে 8 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আমরা এখানে যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, আমাদের কাছে পুরো ব্যাপারটা ওপেন হচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে এই জায়গা থেকে দেখা, অলরেডি আমি ফিল আপ করে রেখেছি, কারণ প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করতে অনেক সময় লাগবে। পার্সোনাল ইনফরমেশন যদি আমি আসি, যেটা আমি তোমাদের ফার্স্ট পেজ আসবে, এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো, অ্যাপ্লিকেন্ট নেম, তোমার এখানে তুমি তোমার নিজের নামটা দিবে, যারা আবেদন তার নামটা দিতে হবে। জেন্ডার হিসেবে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, এখানে আমার এসএসসির যে এডমিট কার্ড, সেখানে ডেট অফ বার্থ রয়েছে, সেটা দেখে আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিব। মোবাইল নাম্বার, অভিভাবকের বা নিজের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। বাবার নাম, সুন্দর করে বাবার নামটা লিখে দিতে হবে। এডমিট কার্ড দেখে দেখে মায়ের নামটা লিখে দিতে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, ততজন লিখে দিতে হবে টোটাল ফ্যামিলি মেম্বার। টোটালি ফ্যামিলি মেম্বার মধ্যে থেকে আয় করে কয়জন, তা আমার আয় করে একজন, আমি একজন লিখে দিলাম, অন লিখে দিলাম। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হবে, যে আমাদের বর্তমান ঠিকানাটা কোথায় সেটা লিখে দিব। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বর্তমান ঠিকানা, ওকে। তো এখন অনেকে দেখা যায় ঢাকায় থাকে, বাট তাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রাম। তো এখানে গ্রাম যেটা হয় সেটা লিখে দিব। অর্থাৎ ঠিকানাটা দুই ধরনের হইতে পারে, বাট এক ধরনের দিলে ভালো ব্যাপারটা, যে আমি গ্রামে আসি, গ্রামের ঠিকানা দিয়ে দিলাম, বা ঢাকা আসি, ঢাকার ঠিকানা দিয়ে দিলাম। তো এখানে গ্রামের ঠিকানা দেওয়াটা বেটার। এটা আমি কেন বলছি, সেটা হচ্ছে যে এখানে 95%ই গ্রামের শিক্ষার্থীদেরকে দিবে তারা, বা দেখা যায় যে 50% উপরে নিরক্ষর শিক্ষার্থীদেরকে দিবে। তারপর রয়েছে পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট। এখানে ক্লিক করে তুমি সব পুরো 64 ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবা, সেটা তুমি সিলেক্ট করবা। আর এখানে তো রয়েছে তোমার পার্মানেন্ট উপজেলা। তো যখন তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, তখন তার সামনে যতগুলো উপজেলা আছে সেগুলো সব চলে আসবে। তা আমি উপজেলা সিলেক্ট করলাম। এরপর এখানে আসছে যে আমার বাড়িটা কী অবস্থা রয়েছে, আমার নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি, সেটা আমি সিলেক্ট করলাম, নিজেদের বাড়ি। এবার ইমেল অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। টাইপ অফ হাউস, আমাদের ঘরটা কী রকমের, দালান, টিনের, নাকি টিনের চালের বাস, বা নাকি কাঁচা ঘর। আমি এখানে লিখে দিলাম যে টিনের চালের ঘর, এটা লিখে দিলাম, এটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম। এখানে ল্যান্ড অফ এরিয়া, আমাদের কতটুকু জমি টমি কী আছে, বা আমাদের বাড়িটা কী অবস্থা, এখানে আমি ধরে নাও যে 1% লিখে দিলাম। শতাংশের ক্ষেত্রে এখানে শতাংশ ক্যালকুলেট করেছে, বা 1% বা 2% আমি দিয়ে দিলাম, 2%, ঠিক আছে। এরপর আমার বলছে ইউআর ফিজিক্যাল চ্যালেঞ্জ, আমার কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা, আমি লিখে দিলাম নো। যদি আমি ইয়েস দেই, তাহলে কিন্তু এখানে সেগুলো লিখতে হবে, এবং পরবর্তী সেগুলো ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে যদি আমি চোখে অন্ধ হই, বা আংশিক অন্ধ, বা হাত পা নেই, যেটাই হোক না কেন, সেইটা কিন্তু আমাকে সাবমিট করতে হবে। তো আমি এখানে নো দিচ্ছি। যাদের এই সমস্যা তারা ইয়েস দিবা। এই ইনফরমেশনটা কমপ্লিট করার পরে তুমি দিবা নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে আসবে এডুকেশনাল ইনফরমেশন। এখানে কি করতে হবে, এখানে একাডেমিক লেভেলে তুমি কিসে আছো, এসএসসি দাখিল, সেটা তুমি সিলেক্ট করবা। যারা হচ্ছে ভোকেশনাল, তারা সেই ভোকেশনাল সিলেক্ট করবা, বা আদার সিলেক্ট করবা। এরপর এখানে তুমি কোন গ্রুপে আছো, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, সেটা সিলেক্ট করবা। আমি বিজ্ঞানে আছি। এরপর পাশের সাল কত, 2024 সিলেক্ট করবা, যাদের 23 সিলেক্ট করবা। বোর্ডের নাম, এখানে বোর্ডের নামটা সিলেক্ট করবা, তুমি কোন বোর্ডের স্টুডেন্ট সেটা সুন্দর করে সিলেক্ট করবা।
এবার তোমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিবা, রোল নম্বরটা এখানে দিবে, এটা কিন্তু সঠিক হইতে হবে সব কিছু, কেমন। এবার তুমি যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের সম্পূর্ণ ডিটেলস তুমি এখানে দিবা। দেন তুমি এখানে যে শহর থেকে পাস করছো এই স্কুলটা কোন এলাকার মধ্যে আছে, সেটা কি সিটি কর্পোরেশনের বাইরে, জেলা শহরে, নাকি জেলা শহরের বাইরে। সো এখানে বলে রাখি, তুমি যদি জেলা শহরের বাইরে হও তাহলে তোমার জন্য অনেক অ্যাডভান্টেজ। সো তোমরা একটু জেলা শহরের বাইরে যেটা একটু বেশি গুরুত্ব দিবা। বাট তোমার এক্স্যাক্টলি যেটা হবে, যদি এটা সিটি কর্পোরেশনের মধ্যে হয়, যেমন আমাদের এটা কিন্তু দুমকি প্রোটোকলের বাইরে, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে, তখন আমি এটাকে দিলাম জেলা শহরের বাইরে। ওকে, দেন এখানে আমার সিজিপিএ কত আসছে উইথ 4 সাবজেক্ট। এখানে কিন্তু সিজিপিএ স্কেল দিয়েছে 5 পয়েন্ট, তার মানে আমি এখানে সিম্পলভাবে 5 পয়েন্ট হিসেবে ক্যালকুলেট করবো। আমি এখানে লিখে দিলাম যে আমার উইদাউট 4 সাবজেক্টও 5 পয়েন্ট আসে, আর উইথ 4 সাবজেক্টও 5 পয়েন্ট আসে। এবার আমি এখানে লিখে দিলাম যে বর্তমানে বর্তমানে পড়াশোনার কোন পজিশন আমি আছি, আমি লিখে দিলাম যে অ্যাডমিশন, কারণ আমরা বর্তমানে সবাই অ্যাডমিশন নিচ্ছি, কেমন। আমরা তো কেউ এখন পর্যন্ত কলেজে ভর্তি হতে পারি না, আমি তো জানি না কোন কলেজ, তো আমি এখানে অ্যাডমিশন লিখে দিলাম। ওকে, বা নো লিখে দিতে পারি আমি। এবার আবার এই কাজটুকু কমপ্লিট করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে বলা হয়েছে ফাদার্স ইনফরমেশন। এখানে বাবা কি জীবিত মৃত, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। এরপরে সে নিরক্ষর নাকি সে কি পাস করেছে, অর্থাৎ তার এডুকেশন কোয়ালিফিকেশনটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। নিরক্ষর দিলাম, এটা ঝামেলা কম, ঠিক আছে। তারপর হচ্ছে ফাদার এখানে কি তিনি শ্রমজীবী, যদি আমি কৃষি দেয় তাহলে এখানে শতাংশ জমির পরিমাণ বলবে, ব্যবসা দিলে টাকা পয়সার কথা বলবে, তা আমি এখানে শ্রমজীবী দিয়ে দিলাম, তাহলে ঝামেলাটা কম, তাই আমি সব জায়গায় শ্রমজীবী দিয়ে দিলাম। তারপর এখানে ভ্যান চালক দিয়ে দিলাম, যেটা বাস্তবতা তোমার যেটা হবে সেটা তুমি দিবা। তা আমার ব্যাপার ঠিকানা তো আমি সম্পূর্ণ ডিটেল দিতে পারছি না, তোমরা যেভাবে সেভাবে তোমরা দিবা। এবং দেওয়ার পরে এখানে এন এ লেখা যদি থাকে তার মানে তোমাকে কোনো কিছু ওখানে লিখতে হবে না, ওটা ওভাবেই থাকবে। মাদার ইনফরমেশনের ক্ষেত্রেও তোমরা এখানে এসে মায়ের যে জীবিত নাকি মৃত সেটা তুমি দিবা, তারপর তার সব ইনফরমেশনগুলো দিবা, সিলেক্ট করবা। জাস্ট তার এখানে তার বর্তমান প্রফেশন কি, গৃহিণী, তাহলে গৃহিণী লেখার পরে আর বাকি কোনো কিছু থাকবে না, তার আর বাকি কোনো সব এনে দেখাবে, মানে এগুলো ফিল আপ করতে হবে না। এরপর হচ্ছে ব্রাদার আর সিস্টার এডুকেশন। ধরো না তোমার যদি কোনো ভাই বোন থাকে তাহলে তুমি ইয়েস দিবা, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবা। নো দিলে কিন্তু কোনো ইনফরমেশনই তোমার দিতে হবে না। যদি এখানে ইয়েস হয় তাহলে কিন্তু সব ইনফরমেশন দিতে হবে, যেমন সে কে, ব্রাদার না সিস্টার, তার যোগ্যতা কী। এখানে আমি সরাসরি এখানে তার অস্বীকৃত দিয়ে দিলাম, কারণ তোমার সে ছোটো আছে। বা যদি তোমার যে ভাই বোন যে ক্লাসে আসে সেটা তুমি সিলেক্ট করবা। আর এখানে যদি তুমি কোনো কিছু সিলেক্ট করো উপরে, তাহলে কিন্তু তোমার এখানে তার কলেজের বা ইনস্টিটিউট নাম, তার প্রতিষ্ঠান নামগুলো দিতে হবে। ওকে, দেন এরপরে হচ্ছে যে আদার্স কোনো আমার হচ্ছে লিগাল গার্জিয়ান আছে কিনা, অভিভাবক আমার বাবা মা বাদেও অন্য কেউ আছে কিনা, যদি আমি ইয়েস দিই তাহলে কিন্তু তার অনেক ইনফরমেশন আমাকে দিতে হবে। বাট আমি এখানে নো দিয়ে দিলাম, কারণ আমার বাবা মাই আমার অভিভাবক। এবার আরও অনেক ইনফরমেশন বলেছি, বিশেষ করে এখানে ফ্যামিলি ইনকাম ইনফরমেশনটা দিয়েছে তারা, যে মান্থলি। তো আমি কিন্তু উপরে শুধুমাত্র মাকে নিরক্ষর দিয়েছি এবং গৃহিণী দিয়েছি, তো মার জায়গাটা কিন্তু ফাঁকা। আর বাবাকে দিয়েছি যেহেতু সে শ্রমজীবী, তা আমি এখানে লিখে দিলাম যে বাবা প্রত্যেক মাসে 5,000 টাকা এখানে ইনকাম করে। এখানে মান্থলি ইনকাম বলেছে, কিন্তু ইয়ারলি না। ইয়ারলি হলে কিন্তু 5 × 60,000 টাকা লিখতে হইতো, বাট এখানে আমি মান্থলি ইনকামের কথা লিখবো। এরপর হচ্ছে আদার ইনকাম আছে কিনা, বাসার ভাড়া থেকে, এটা ওটা ইনফরমেশন আমি সবগুলো 0 দিয়ে দিয়েছি। বাট তোমরা তোমাদের সুবিধা মতো সবগুলো ইনফরমেশনটা দিয়ে দিবা, কেমন। তো এখানে আমার আর কোনো আদার ইনকাম না, বা আমি এটাকে বাড়ায় 8,000 টাকা দিয়ে দিলাম, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মান্থলি ইনকাম। ওকে, তো এইভাবে আমি আমার কমপ্লিট করলাম। এই কাজ কমপ্লিট করার পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে বলছে যে এখানে আমি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছি কিনা। আমি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাই না। ইয়েস যদি হয় তাহলে আমি কী ধরনের স্কলারশিপ পাচ্ছি, প্রাইমারি নাকি জুনিয়র, এবং সেটা ট্যালেন্টপুর নাকি জেনারেল, বিশেষ করে দুইটা ভিত্তিতেও দেয়। তো আমি কোনো কিছু পাচ্ছি কিনা সেটা আমি দিব। আবার যদি আমি আমাদের ব্রাদার সিস্টার যদি কেউ এই ডিবিবিএল স্কলারশিপ, এই স্কলারশিপ পায় কিনা, যদি পায় তাহলে কিন্তু তার ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমার সবগুলো আমি নো দিয়ে দিলাম, কারণ আমি এরকম স্কলারশিপ আমিও পাই না, আমার ব্রাদার সিস্টার কেউ পায় না। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে বলা হয়েছে আপলোড ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে ইওর ফটো আপলোড দিতে হবে, স্ক্যান কপি। কারণ এখানে কিন্তু আবেদনের সময় এই ব্যাপারটা বলা হয়েছে, অনেকে হয়তো লক্ষ্য করে না। আমরা কিন্তু ডিটেলস ভিডিওতে ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম যে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি, পিতামাতা পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি, এসএসসি সমমান পরীক্ষার নামপত্র, প্রশংসাপত্র। তো এখানে যেটা করতে হবে, এখানে সুন্দর করে নিজের স্ক্যান কপিটা দিতে হবে, নিজের ছবির স্ক্যান কপি। এই চুজ ফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি নিয়ে যাবে এবং নিজের স্ক্যান কপিটা আমরা এখানে দিতে পারবো। আর মিনিমাম 150 কেবির মধ্যে দিতে হবে। ফাদারের স্ক্যান কপি, মাদারের স্ক্যান কপি, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করলে হবে। এরপর হচ্ছে এসএসসি টেস্টমোনিয়াল। এসএসসি টেস্টমোনিয়ালটা মানে হচ্ছে প্রশংসাপত্রের কথা উল্লেখ করা হয়েছে এবং এসএসসি মার্কশিটের কথা উল্লেখ করা হয়েছে। কারণ এই দুইটা জিনিস কিন্তু স্কুল থেকে সংগ্রহ করতে হবে। স্কুলে গেলে স্কুল থেকে ওরা এই দুই জিনিস দিয়ে দিবে। তবে এসএসসি মার্কশিট ঠিক এখন তো আবেদন শুরু 8 জুন পর্যন্ত চলবে। এর মধ্যে স্কুলগুলো মার্কশিট নিয়ে আসবে, স্কুলগুলোর কাছ থেকে মার্কশিট এনে নিজের আবেদন করতে হবে, কেমন। তো এখানে কিন্তু জাস্ট স্ক্যান কপিগুলো বসে দিলে হবে। স্ক্যান কপি কিন্তু মোবাইল থেকেও করা যায়, বা চাইলে কিন্তু
কম্পিউটার দোকান থেকে করা যায়, হয়তো 50-100 টাকা খরচ হতে পারে। এইভাবে কমপ্লিট করার পরবর্তীতে এখানে একটা ক্যাপচার আছে না, যেখানে লেখা আছে এন, তাই না, N5BXB, এই যে শব্দটা আছে, শব্দটা আমাদেরকে দেখে এখানে লিখিয়ে সাবমিট করলে আমাদের আবেদন হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে 5টা রিকোয়ারমেন্ট দেখলাম আপলোড করার, কারণ আমার কাছে বর্তমানে কোনো ইনফরমেশন নাই যে আমি আপলোড করবো। আর টেস্টিমোনিয়াল আসতেছে অনেক দেরি। সো তোমরা একটু এইগুলো খোঁজখবর নিয়ে স্কুল থেকে এই দুটো জিনিস যা সংগ্রহ করবো, মার্কশিট আর টেস্টিমোনিয়াল, আর বাকি ইনফরমেশন তো তোমার কাছে আছেই, সেগুলো দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবা। আবেদন অবশ্যই তোমরা করো, এখানে যদি সঠিকভাবে আবেদন করতে পারো। এখানে লাখ লাখ শিক্ষার্থী আবেদন করে কিন্তু পায় না, কারণ তারা সঠিকভাবে আবেদন করে না। তোমরা যদি একটু সঠিকভাবে আবেদন করো তাহলে এই 2200 টাকা তোমরা প্রায় 2 বছর 67,000 টাকা তোমরা পাবা। আর দেখো, প্রত্যেক মাসে 2500 টাকা মানে কিন্তু অনেক টাকা। এটা দিয়ে তোমার স্কুলের কলেজের যাতায়াত খরচ, 2-4টা প্রাইভেট বই খাতা হয়ে যাবে। সেটাকে কিন্তু অনেক, যদি তুমি পাও অনেক হেল্প হবে। সো চেষ্টা করে থেকে এটা পাওয়া যায় কিনা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফিজ।